আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজও ঢাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। দেশজুড়ে সতর্ক অবস্থায় সেনাবাহিনী। এমপি ইউএনওদের অতিমাত্রার হস্তক্ষেপে উপজেলা পরিষদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং স্থানীয়ভাবে রাজস্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং ফরিদপুরে প্লাস্টিক বর্জ্য থেকে উৎপন্ন হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি। প্রতিদিন ২২০ লিটার ডিজেল এবং ২ কেজি কার্বন উৎপাদন। পরিচ্ছন্ন নগরী গড়তেই এই উদ্যোগ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। কর্মস্থলে ছুটছেন কর্মজীবীরা। সহিংসতার আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। নগরবাসীর নিরাপত্তা এখনও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তায় কাজ করছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সদস্য সহ গোয়েন্দারা। আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল রয়েছে চলমান কারফিউ। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ এবং ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে অনেক দুষ্কৃতিকারীকে। অভিযান চালিয়ে দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে গোয়েন্দারা। দিনে কারফিউ শিথিল থাকায় ছুটির দিনেও কর্মব্যস্ত রাজধানী। জীবন জীবিকার তাগিদে বাইরে বের হন অনেকে, তবে চাপা ক্ষোভ কারো কারো মনে। আজও রাজধানীর সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। পরন্ত বিকেল, রাজধানীর কারওয়ান বাজার এলাকা। যানবাহন চলাচল, নগরবাসীর কর্মব্যস্ততা প্রায় সবই চলছে আপন গতিতে। তবে চলমান পরিস্থিতি নিয়ে কারো কারো মাঝে আছে চাপা ক্ষোভ। এটা তো অবশ্যই চাই না কারফিউ। সুস্থ শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে, এরকম অস্থির বাংলাদেশ আমরা চাই না। মানুষ স্বাভাবিক জীবনে আসতে একটু ভয় পাইতেছে। বিকেল গড়াতেই রাজধানী জুড়ে কমে আসে যান চলাচল ও মানুষের আনাগোনা। ৫টার পর থেকে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অবস্থান নেয় সেনা সদস্যরাও। কোথাও কোথাও সাজোয়া যান নিয়ে নিরাপত্তা জোরদার করে সেনাবাহিনী। কারফিউ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। জানান পরিবার নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। এখন যে পরিস্থিতি, গাড়ি জমা দিবেন কি আর খাবেন কি। আগে আমার যা বেচা কিনে হইতে হইতে আমার মোটামুটি সংসার চলতো, মনে করেন ৫০০-৬০০ টাকা থাকতো, আর এখন ২০০-৩০০ টাকার বেশি থাকে না। এদিকে দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তা, সেটি ছিল আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং যা আমরা প্রশাসন থেকে আমরা আলাপ আলোচনা করেই শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রায়োরিটি দিয়েই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পদক্ষেপগুলো নিয়েছি। সাপ্তাহিক ছুটির দিন হয়, রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকলেও কারফিউ পরিস্থিতির কারণে নগরীতে সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনী। শনিবারও রাজধানী সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এমন প্রেক্ষাপটে কি হচ্ছে, কি হবে, এসব নিয়ে নানা ভাবনা আছে সাধারণ মানুষের। নিজেদের মতো করে সমীকরণ মিলাচ্ছেন তারা। তবে সবকিছু ছাপিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হোক, এমন বাসনা সবার। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ গঠন করা হলেও এমপি এবং ইউএনওদের অতিমাত্রায় হস্তক্ষেপে এখন তা উপজেলা প্রশাসনে পরিণত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কেন্দ্রীয় সরকারের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এজন্য আইন সংশোধনের তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, তা না হলে লাল ফিতার দৌরাত্মে আটকে থাকবে নাগরিক সেবা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ডাক ঢোল পিটিয়ে এবছর ৪ দফায় হয়ে গেল ৪৮১টি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব নেয়ার কয়েক মাস পার হয়ে গেছে, কিন্তু তারা কি জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, আইনি সীমাবদ্ধতায় ব্যাহত হচ্ছে উপজেলা পরিষদের কার্যক্রম। আইনে কিছু কিছু সীমাবদ্ধতা আমরা সৃষ্টি করেছি, যেমন উপজেলা পরিষদের উপরে আমরা উপদেষ্টা বসিয়ে দিয়েছি। উপদেষ্টার কাজ হলো উপদেশ দেওয়া, কিন্তু উপদেষ্টার অনুমতি ছাড়া কিছু করা যায় না, যার ফলে ওখানে একটা ডুয়াল
ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এমপি সাহেবের কথা শুনবে ইউনূস সাহেব নাকি উপজেলা চেয়ারম্যানের সাথে কাজ করবে সমন্বয় করে? এবং উপজেলা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য সরকারের বা রাজনৈতিক দলগুলোর যে কমিটমেন্ট আছে এই কমিটমেন্টে তারা ঠিকমতো থাকেন না। নির্বাচনের আগে তারা কমিটমেন্ট করেন যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা হবে, কিন্তু ফাইনালি ওই স্থানীয় সরকারকে আমরা শক্তিশালী করতে দেখি না। নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণে সরকারের আন্তরিকতায় ঘাটতি রয়েছে। এই সমস্যাটা বরাবরই ছিল। যখন থেকে এমপিদেরকে ওই জুরিসডিকশনের ভেতরে হস্তক্ষেপ করার ক্ষমতা দিয়ে দেওয়া হলো, তখন থেকেই কিন্তু স্থানীয় সরকার আর কার্যকরী থাকলো না। সেখানে আজকে ইউএনও এটার সাথে যুক্ত হলো। বিশ্লেষকদের মতে শুধু আইন পরিবর্তন করে উপজেলা ও ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা যাবে না, বরং নিজ এলাকায় রাজস্ব বাড়ানোর ক্ষেত্র তৈরির পাশাপাশি অন্যান্য শর্ত পূরণ করে মডেল স্থানীয় সরকার তৈরিতে মুন্সিয়ানার পরিচয় দিতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিকেই। স্থানীয় সরকার কিন্তু চলা দরকার তাদের সংগঠিত ট্যাক্সের মাধ্যমে। তো আমাদের তো ট্যাক্সটা সেভাবে আমরা আদায় করতে পারছি না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পলিথিন এবং প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল এবং কার্বন উৎপাদন শুরু হয়েছে ফরিদপুরে। ডেনমার্কের সহযোগিতায় প্রকল্পটি শুরু করেছে ফরিদপুর পৌরসভা এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন। শহরের বেড়িবাঁধ এলাকায় স্থাপিত প্লান্টে প্রতিদিন উৎপাদন হচ্ছে 220 লিটার ডিজেল এবং 2 কেজি কার্বন। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পলিথিন থেকে তৈরি হচ্ছে ডিজেল ও কার্বন। ডেনমার্কের সহযোগিতায় পাইরোলাইসিস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে নানা প্রক্রিয়ার ডিজেল ও কার্বন উৎপাদন হচ্ছে ফরিদপুরে। পলিথিন রিসাইকেল করে আমরা পাইরোলাইসিস তেল উৎপাদন করছি। একদিকে তেল পাওয়া যাচ্ছে এবং অন্যদিকে ব্ল্যাক কার্বন পাচ্ছি। এই মেশিনে আমরা প্রতিদিন 360 কেজি পাতলা পলিথিন প্রসেস করতে পারি, যা থেকে আমরা 210 থেকে 220 লিটার পাইরোলাইসিস ফুয়েল আমরা পাই। পলিথিন থেকে ডিজেল উৎপাদন প্ল্যান্টটি গড়ে ওঠায় খুশি নিম্ন আয়ের মানুষ। শহরের বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন বা প্লাস্টিক সংগ্রহ করে প্ল্যান্টে বিক্রি করছেন তারা। বাসা বাড়িতে যে পলিথিন আসতো ওটা আমরা আগে পুরাই ফেলেতাম, এখন আমরা খুঁটে কারখানায় দেই। 25 টাকা দরে আমরা বেশি প্ল্যান্টে আমরা 20 টাকা দরে কিনি। 2030 সালের মধ্যে ফরিদপুর জেলাকে গ্রিন সিটিতে রূপান্তর করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পৌর মেয়র। অন্যদিকে এই কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আধুনিক পদ্ধতিতে এই প্রথম ফরিদপুরে সারা বাংলাদেশে আমরা পলিথিন থেকে এই তেল তৈরির একটা উদ্যোগ নিয়েছি এবং তা উদ্বোধনও করা হয়েছে, সফলভাবে এটা চলছে। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ জানাবো যাতে প্রত্যেকটি ইউনিয়নে এরকম করে একটা করে প্রজেক্ট দেওয়া হয়, তাহলে পরিবেশ দূষণ, আমাদের জলাবদ্ধতা, আমাদের ড্রেনগুলো যে ধ্বংস হওয়া, পলিথিনের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় প্লাস্টিকের কারণে, সেই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করা খুবই সহজ হবে। পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে দ্রুত পরিচ্ছন্ন একটি নগরী গড়ে উঠবে, এমনটাই মনে করছেন ফরিদপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সময় গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে তার গাড়িবহরকে লক্ষ্য করে দুধ্বনি দেয় সাধারণ মানুষ। আসছে মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টি নির্বাচিত হলে গাজা ইস্যুতে ট্রাম্পের মনোভাব এবং নীতি কেমন তা নিশ্চিত হতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে দেখা করতে যান। এ সময় ট্রাম্প বলেন, ইসরায়েল ইস্যুতে বাইডেন এবং কমলার দৃষ্টিভঙ্গি এবং মন্তব্য অসম্মানজনক। এরপরেও ইহুদিরা ডেমোক্র্যাটদের ভোট দেবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে পৃথক বৈঠক করেন, যেখানে দ্রুত যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন এবং কমলা হ্যারিস। এদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে কমলা হ্যারিসকে সবচেয়ে অকার্যকর ভাইস প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তাকে অযোগ্য এবং উগ্র বামপন্থী বলেও উল্লেখ করেন ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় আয়োজিত এক সমাবেশে এভাবেই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী। সাম্প্রতিক সময় মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসী আটকাতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগের জরিপগুলোতে জো বাইডেন পিছিয়ে
পিছিয়ে থাকলেও সাম্প্রতিক জরিপে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস। এবারে পাটেক্স খেলার খবর। নারী ফুটবলে ভুটানের চেয়ে বেশ খানিকটা এগিয়ে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের আগে টাইগ্রেসরা নিজেদের ঝালিয়ে দিতে ভুটানের সাথে 2 ম্যাচের প্রীতি ম্যাচ খেলতে গেছে। 2 দলের আগের 5 মোকাবেলার সবকটিতেই জিতেছে সাবিনা খাতুনের দল। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে লড়বে তারা। প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে পিছিয়ে পড়েও সাগরিকার হ্যাট্রিকে 5-1 গোলের বড় জয় পেয়েছিল বাংলাদেশের নারীরা। দ্বিতীয় ম্যাচটিতে জয় ভিন্ন কোনো ভাবনা নেই তাদের। থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। স্বাভাবিক হচ্ছে জনজীবন। আজও ঢাকায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। দেশজুড়ে সতর্ক অবস্থায় সেনাবাহিনী। এমপি ইউএনওদের অতিমাত্রার হস্তক্ষেপে উপজেলা পরিষদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং স্থানীয়ভাবে রাজস্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং ফরিদপুরে প্লাস্টিক বর্জ্য থেকে উৎপন্ন হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি। প্রতিদিন 220 লিটার ডিজেল এবং 2 কেজি কার্বন উৎপাদন। পরিচ্ছন্ন নগরী গড়তেই এই উদ্যোগ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।